এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। হুমায়ুন আহমেদের কোনো বইতে হয়তো এরকম একটা লেখা পড়েছে সে, বর্ষার প্রথম কদম যদি কেউ তার ভালোবাসার মানুষকে দেয় তাহলেই সেই ভালোবাসা অটুট থাকে। তনয়া স্বরূপের হাত চেপে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, আমার কদম ফুল চাই। স্বরূপ ভ্রু কুঁচকে গাছের দিকে চেয়ে তারপর তনয়ার দিকে চাইল। এই বৃষ্টির মধ্যে গাছের মাথায় কে উঠবে? প্লিজ প্লিজ প্লিজ। তুমি উপায় বলো, আমি ব্যবস্থা করি। আমি গাছে চড়তে পারি, কিন্তু বৃষ্টিতে গাছটা পিচ্ছিল হয়ে আছে, পড়ে হাড়গোড় ভাঙার শখ অন্তত এই মুহূর্তে নেই। এখানে বুড়ো চাওয়ালা ছাড়া আর কেউ নেই, তিনি নিশ্চয়ই কদম পেড়ে দেবেন না। তনয়া এবার একটু দমে গেল। ওরা আবার গাড়িতে চড়ে রওনা দিল সামনে। বৃষ্টি ধোয়া অসম্ভব সুন্দর পথঘাট। তনয়ার মনে হলো প্রকৃতি তাদের জন্যই নিজেকে সাজিয়ে বসে আছে, ডেকে ডেকে বলছে, এই আমাকে দেখো, চোখ ভরে দেখো না গো। তনয়া একসময় স্বরূপকে বলল, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। কি কথা? তনয়া কিছুক্ষণ ঠোঁট কামড়ে বাইরের দিকে চেয়ে রইল। কেমন করে বলবে? স্বরূপ আবার জিজ্ঞেস করলো, কি কথা বললে না? পরে বলবো। ওরা আরও অনেক দূর যাবার পর একটা ছোট্ট রেস্তোরাঁয় ভাত, ভর্তা আর হাঁসের মাংস দিয়ে দুপুরের খাবার সারল। এরপর ফিরতি পথ ধরল। তনয়া এত খেয়ে ফেলেছিল যে শরীর ভার হয়ে আসছিল। সে গাড়িতে বসে আর চোখ খোলা রাখতে পারল না, ঘুমিয়ে পড়ল। যখন ওর ঘুম ভাঙল তখন বিকেল হয়ে এসেছে। আকাশ প্রচণ্ড ভার, আবার একগাদা জল ঢালার প্রস্তুতি নিয়ে বসেছে। তনয়া প্রথমটায় কিছু বুঝল না। হঠাৎ খেয়াল হলো তার ডান হাতে একটা বেলি ফুলের মালা জড়ানো। সে দন্ত বিকশিত এক হাসি দিয়ে বলল, কখন পড়ালে এটা? একটু আগেই পেয়ে গেলাম হঠাৎ, তবে কদম জোগাড় করতে পারিনি। প্রয়োজন নেই, কদমের তো গ্র্যান্ড লেভেলের মতো, এটাই সবচেয়ে সুন্দর। স্বরূপ হাসল। মেয়েটা কত অল্পতে খুশি হয়। হঠাৎই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। অন্ধকারে কিছুই দেখা যায় না সামনে, যদিও দিন এখনও বেশ খানিকটা বাকি আছে। আকাশের রং হয়েছে গাঢ় বেগুনি। স্বরূপ রিস্ক নিয়ে ড্রাইভ করতে চাইল না। বৃষ্টি কমা পর্যন্ত অপেক্ষা করতে গাড়ি থামিয়ে রাখলো রাস্তার পাশে। তনয়া ঠিক এই সুযোগটা সকাল থেকে খুঁজছিল। সে তার জায়গা থেকে উঠে এগিয়ে গিয়ে আচমকায় চুমু খেলো স্বামীর ঠোঁটে, ঠিক সিনেমার মতো। তারপর খিলখিল করে হেসে ফেলল। স্বরূপ আর ছাড়ল না তাকে। মনে মনে সে বলল, সময়টা এখানে থেমে গেলে খুব একটা খারাপ হতো না। পরদিন স্বরূপের অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে সে বিকেলের দিকেই চলে এলো। হাত মুখ ধুয়ে শটান চলে গেল রান্নাঘরে। তনয়া পিছু পিছু গিয়ে দেখলো সদ্য নিয়ে আসা বাজারের ব্যাগ থেকে সে বড় চিংড়ি বের করছে। তনয়া এগিয়ে গিয়ে বলল, আমি করছি, তুমি রেস্ট নাও। না, আমি রান্না করব। এখন কি রান্না করবে? স্যুপ, কয়েকটা চিংড়ি বেছে কেটে দাও তো। আমি স্যুপ রান্না করতে পারি। না, আমার অনেক ক্ষুধা লেগেছে। সেজন্য নিজের হাতে রাখতে হবে? নিজের হাতের রান্নার ক্ষুধা। বাহ, বেশ। জানো তো না, আজকে আমার মোবাইলে বারবার স্যুপের অ্যাড আসছিল। এই জন্য এত খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, তবে হঠাৎ স্যুপের অ্যাড আসছিল কেন বলতে পারো? কেন? কারণ আমার স্যুপ পছন্দ। তোমার যে স্যুপ পছন্দ সেটা আমিও জানি না, মোবাইল জানবে কেমন করে? সেটাই তো আসল কথা। আজ কলিগরা আলোচনা করছিলাম কার কি পছন্দ, আমি স্যুপ বলেছিলাম, তখনই জেনে ফেললো। ও তাই বলো। এর থেকে কি বুঝলে? কি বুঝলাম? আমাদের কোনো প্রাইভেসি নেই, ওরা সব শোনে। এটা তো জানার কথাই। তুমি যেসব ক্রিঞ্জি ভালোবাসার কথা টথা বলো না, ওগুলো ওরা শুনে ফেলে, তারপর হাসাহাসি করে। ইস, কে হাসাহাসি করে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাসতে পারে? পারবে না কেন, ওরা সব পারে। আজে বাজে কথা বন্ধ করবে? মনে আছে গতকাল গাড়িতে বসে কি কি বলছিলে? তনয়া রেগে গিয়ে স্বরূপকে জোরে চিমটি দিয়ে চিৎকার করে বলল, মুখ বন্ধ করবে তুমি? আচ্ছা আচ্ছা, ওই যে পরীক্ষার মধ্যে একদিন বললে। স্বরূপ কথা শেষ করতে পারল না। কলিং বেল বাজালো। তনয়া গেল দরজা খুলতে। দরজা খুলে অবাক হয়ে দেখল মিলি দাঁড়িয়ে আছে। ওর চেহারা পুরোপুরি বিধ্বস্ত, মনে হচ্ছে একটা ঝড় বয়ে গেছে ওর ওপর দিয়ে। বেশ অনেকটা সময় লাগলো মিলির স্বাভাবিক হতে। সে যেন কোনো ঘোরের মধ্যে আছে। সে ঘোর থেকে বের হবার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তনয়া আর স্বরূপ তার দুই পাশে বসে আছে।
তারা বুঝতে পারছে না কি করবে, শুধু মিলিকে জিজ্ঞেস করে যাচ্ছে কী হয়েছে। মিলি এক সময়ে কথা বলতে পারলো। তনিয়াকে বলল, এক গ্লাস পানি দেবে? তনিয়া পানি নিয়ে এলো। মিলি পানি এক চুমুক খেয়ে ফিরিয়ে দিয়ে বলল, তেতো লাগছে। স্বরূপ জিজ্ঞেস করলো, কি হয়েছে বলবি? আঙ্কেল আন্টি ঠিক আছেন? মিলি মাথা উপর নিচ করলো। ওরা ভালো আছে। তবে মিলি থেমে থেমে বলল, আজ অফিসে তাড়াতাড়ি ছুটি হয়েছে, আমি বাসায় চলে গিয়েছিলাম। ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল, ভেবেছি বাসায় কেউ নেই। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখি আমাদের বেডরুমের দরজাও ভেতর থেকে বন্ধ। কে ছিল ভেতরে? ওদের দুজনের হাসির আওয়াজ পাওয়া যাচ্ছিল। মেয়েটার ব্যাগ ছিল ডাইনিং টেবিলের ওপর, মেঝেতে ওর ওড়না পড়েছিল। আর কিছু কি বলার বা বোঝার বাকি আছে? সবাই চুপ করে রইল। দৃশ্যটা ভেবেই তনয়ার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে দেখল স্বরূপের চোখ লাল হয়ে গেছে। ঠিক একই জিনিস প্রত্যক্ষ করার ভাগ্য তারও এক সময় হয়েছিল। মিলি বলল, আমি যে গিয়েছিলাম সেটা ওদের জানতে দেয়নি, চলে এসেছি। আমি বুঝতে পারছি আমার অবস্থা ভালো না, বাড়িতে এই অবস্থা যাওয়াও সম্ভব না। মা বাবা দুজনের কেউ সহ্য করতে পারবে না। আমি কোথায় যাব বুঝতে পারছিলাম না। তোর বাসার কাছে দেখে এখানে চলে এলাম। স্বরূপ উঠে দাঁড়িয়ে বলল, চল ওনাদের হাতে নাতে ধরবো আজকে। মিলি কাঁপা গলায় বলল, না, দরকার নেই, আমি ওখানে যাব না। সব কিছুর একটা লিমিট থাকে মিলি। একজনকে বিয়ে করে আরেকজনের সাথে শোবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব? চিটিং করে এমনি পার পেয়ে যাবে? এত সহজ সব কিছু? বিয়েটা কি ওর কাছে ফাজলামো মনে হয়? ওকে একটা শিক্ষা না দিয়ে ছাড়বো না আমি। মিলির চোখে পানি চলে এসেছিল। সে গাল থেকে পানি মুছিয়ে বলল, সে অনেক আগেই লিমিট পার করে ফেলেছে স্বরূপ। আজকেরটা তারই একটা নমুনা ছিল মাত্র। তুই প্রশ্রয় দিয়ে আরো বাড়তে দিয়েছিস। মিলি হঠাৎ রেগে গিয়ে ছিঁচিয়ে উঠল। কেউ নিজের সংসার চোখের সামনে ভাঙাটা প্রশ্রয় দেয় না স্বরূপ। আমি দিনের পর দিন চেষ্টা করেছি ওকে বোঝানোর, ওই মেয়েকে বোঝানোর। কি না করেছি? হ্যাঁ, তুই তো জানিস আমি কোনোদিন কাউকে কিছু রিকোয়েস্ট পর্যন্ত করি না। আর ওর কাছে হাজারবার হাত জোর করে মিনতি পর্যন্ত করেছি। কোনো মেয়েই চায় না তার সংসার ভেঙে যাক। আমি শেষ পর্যন্ত চেষ্টা করেই হাল ছেড়েছি। আজ গিয়ে ধরলে কিছুই হবে না, সব হাতের বাইরে চলে গেছে। স্বরূপ বসে পড়ে বলল, তুই এখন কি করতে চাস? এখন আর কিছুই করার নেই। ওই বাড়িতে আমি আর যেতে পারবো না, সম্ভব নয়। তাহলে মা বাবাকে বলতেই হবে, কিন্তু কিভাবে কি বলবো সেসব ভাবতে হবে। একটু সময় লাগবে। সেই সময়টুকু আমি তোর পাশে থাকি। মিলির চোখ থেকে চোখ সরিয়ে নিল স্বরূপ। এত অসহায় চোখ সে কমিয়ে রেখেছে। বলল, তোর যতদিন ইচ্ছা থাক, সমস্যা নেই। মিলি তনয়ার দিকে তাকালো। তনয়া ওর হাত ধরে বলল, তুমি থাকো আপু, আমাদের অসুবিধা হবে না। মিলি দুই হাত দিয়ে মাথা চেপে ধরে বলল, আমি একটু বিশ্রাম নেব। স্বরূপ তনয়াকে বলল, একটা ঘর ঠিক করে দাও ওর জন্য। তনয়া সব ঘর গুছিয়ে রাখে, তবু গেস্টরুমের চাদর বললে ঘরটা আরেকবার সাফ করে দিল। মিলি কোনো কাপড় চোপড় আনেনি। সে গিয়ে জিজ্ঞেস করলো, আপু, তোমাকে আমার জামা দিব, একটু ঢিলে হবে হয়তো। মিলি মৃদু হাসার চেষ্টা করে বলল, দিও, 2 সেট দিলেই হবে। তনয়া কয়েক সেট জামা মিলির ঘরে রেখে এলো। মিলি তারপর উঠে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তনয়া রান্নাঘরে গিয়ে দেখল স্বরূপ গম্ভীর মুখে খুন্তি নেড়ে যাচ্ছে। তনয়া জিজ্ঞেস করলো, কত দূর হলো? হচ্ছে। তুমি এরকম মুড অফ করে থেকো না প্লিজ। স্বরূপ কিছু বলল না। তার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে আছে। বেশি কথা বললে হয়তো তনয়ার উপর রাগ ঝেড়ে বসবে, তাই চুপ করে রইল। কিন্তু তনয়া কথা বলেই যাচ্ছে। স্বরূপ একটু পর ওর কথার মাঝখানেই বলল, দেখো তো স্যুপটা, মাথা ব্যথা করছে আমার। তনয়া দীর্ঘশ্বাস ফেলল। কি এক ঝামেলা শুরু হলো। পরদিন স্বরূপদের সব বন্ধুর একত্র হলো সন্ধ্যার দিকে। স্বরূপই সবাইকে ডেকেছে কোনো একটা সমাধান বের করার জন্য। মিলি যদিও নিষেধ করেছিল, স্বরূপ শোনেনি। এদিকে মিলি তার স্বামীকে ফোন করে বলে দিয়েছে সে আর তার বাড়িতে যাবে না। সাফাত খুশি হয়েছে। সে চাইছিল মিলি তাকে ডিভোর্স দিক, তাহলে কেউ বলতে পারবে না যে সে বউকে ছেড়েছে, বরং বলে বেড়াবে তার বউ তাকে ছেড়ে চলে গেছে। সবকিছু নিয়ে কথাবার্তা হচ্ছিল আজ। মিলি চুপচাপ বসেছিল মাথা নিচু করে। জোর আলাপ আলোচনা হচ্ছিল। রূপাও এসেছে। সে তনয়ার কাছে রান্নাঘরে গেল। তনয়া সবার জন্য নাস্তা বানানোর ব্যস্ত ছিল। রূপা গিয়ে জিজ্ঞেস করলো, তোর খবর বল। তনয়া হাসলো, ভালো। বলেছিলাম না যে স্বরূপের মতো ভালো ছেলে তুই খুঁজলেও পাবি না। কথা কি মিলেছে? তনয়া মুখ টিপে হেসে বলল। মনে তো হয়। রূপা ওর সাথে কাজে হাত লাগালো। তারপর সংসার করতে কেমন লাগছে? প্রতিদিন রান্না করতে ভালো লাগে?
খুব। এখন লাগবেই বুঝলি, এরপর বাচ্চা কাচ্চা হবে, গ্যাঞ্জাম মারবে, তখন রোজ রান্না করতে অসহ্য লাগবে। তনয়া আবারও হাসল। তোমার বন্ধু আছে তো, আমি না পারলে সে করবে। ও রাঁধতে পারে? হুম, ভালো রাধে। বাহ, এ তো জানতাম না। ওরা বেশ খানিকক্ষণ সাংসারিক গল্প করলো। এক সময় মিলির প্রসঙ্গ উঠলে রূপা বলল, কি মানুষ কি হয়ে যায় ভাবা যায় না। মিলিকে দেখে বিশ্বাস হয় না ও আগের সেই মিলি। মিলি আপু আগে কেমন ছিল? আমাদের সবার থেকে স্মার্ট। ওর পেছনে কত ছেলে ঘুরেছে কোনো হিসাবই নেই। ও কাউকে পাত্তা দিত না, নিজের মতোই থাকতো। ওর ড্রেস আপ ফিগার দেখলে আমাদেরই চোখ ধাঁধিয়ে যেন এমন অবস্থা ছিল। আর ছেলেরা তো খাবি খেত। এখন ওকে যা দেখছিস তার থেকে 10 গুণ বেশি সুন্দর ছিল ইউনিভার্সিটিতে পড়ার সময়। কি বলো? ছবি দেখাবো তোকে, তখন বুঝবি। এই যে ওর বর সাফাত ভাই, সে তো পাগল ছিল পুরো। আমাদের 2 ব্যাচ সিনিয়র, পুরো 4 বছর ওর পিছনে ঘুরেছে। কত যে পাগলামি করেছে বলার মতো না। সুসাইড পর্যন্ত করতে গেছিল 2 বার, শেষে মিলিয়ে ধরা দিয়েছে। তারপর বিয়ের কয়েক বছরের মাথায় এই অবস্থা। মানুষের কোনো বিশ্বাস নেই রে তনয়া, কার ভেতরে কি আছে কে বলতে পারে। তনয়ার গায়ে কাটা দিল ব্যাপারটা ভেবে। মিলি আপুর কেমন লাগছে কে জানে। আলাপ আলোচনার তেমন কোনো ফল হলো না। সবাই মিলে সাফাতের সাথে বসতে চাইল, কিন্তু মিলি নিষেধ করে দিল। বলল, ওর প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নেই। ও যা করেছে তার জন্য আমি কোনো আইনি ব্যবস্থাও নিতে চাই না। সিম্পল ডিভোর্স দেব। অঙ্কুর বলল, কিন্তু কেন? তুই কেন একটা শিক্ষা দিতে চাইছিস না? ওর জন্য এত মায়া করার কি আছে? মিলি নিস্পৃহ গলায় বলল, কোনো মায়া নেই আমার। যে মেয়েটার সাথেও রিলেশনে আছে ওর সম্পর্কে খোঁজ নিয়েছি আমি। ফালতু একটা মেয়ে, ছেলেদের মাথা চিবিয়ে খেতে এক্সপার্ট। এক পুরুষের সাথে থাকা ওর ধাতেই নেই। সাফাতকে বিয়ে করতে চায় তার টাকার জন্য। আমিও চাই বিয়েটা হোক, তারপর বুঝবে কত ধানে কত চাল। আমাকে কিছু করতে হবে না, ওর সাধের প্রেমিকাই ওর 12টা বাজাবে। আমি শুধু দেখতে চাই পরের নাটকটা। তুই ওকে এটা বোঝাতে পারিস তো? কম বোঝাইনি, কিন্তু চোখ থাকতে অন্ধকে কিছু বলে লাভ নেই। ও জাস্ট ব্লাইন্ড হয়ে আছে। কি খাইয়েছে কে জানে। যখন নেশা কাটবে তখন দেখবে চারিদিকে সব অন্ধকার। ওর ফ্যামিলি সবেই সবটা জানে বুঝলি, সবে আমাকে সাপোর্ট করে। যখন মাছ নদীতে খাবে তখন ওর পরিবারও বাঁচতে আসবে না। ওভারঅল আমি কিছুই করতে চাই না। চাই ও ওর নিজেকে ঢেকে আনা নিয়তির ফাঁদে পড়ে সবচেয়ে বড় শিক্ষাটা পাক। স্বরূপ জিজ্ঞেস করলো, আর আঙ্কেল আন্টির বিষয়টা? মিলি একটু চুপ থেকে বলল, আমাকে আরেকটু ভাবতে হবে। বেশ রাত হয়ে এলে ওদের সভা ভাঙল। সবাই যার যার বাড়িতে চলে গেল। মিলি এই ঝামেলার মধ্যেও অফিস কামাই করে না। উল্টো সে যখন অফিসে যায় তাকে দেখলে বোঝা যায় না এত কিছু তার উপর দিয়ে যাচ্ছে। বেশ ফিটফাট আর স্বাভাবিক থাকে। তনয়া অবাক হয় ওকে দেখলে। খুব শক্ত মন মানসিকতা না থাকলে এটা সম্ভব না। তার নিজের সাথে এরকম হলে সে কেঁদে অর্ধেক হয়ে যেত। অথচ সে মিলিকে কাঁদতে দেখেছে 2-1 বার। তাও চোখে পানি আসার পরপরই সে মুছে ফেলে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এটা আবার একদিক দিয়ে খারাপও, কারণ কষ্ট ভেতরে চেপে রাখতে রাখতে ভেতরটা শুকিয়ে মন মরে যায়। ওরা অফিসের জন্য বেরিয়ে গেল, তনয়া একা হয়েছে। কেন যেন এখন তার আর আগের মতন সবকিছুতে মন বসে না, বরং শুয়ে শুয়ে দিন কেটে যায়। শুধু একবার কষ্ট করে উঠে রান্না করার জন্য। কাজগুলোতে আগের মতন যত্ন নিতে ইচ্ছে করে না। কি হলো তার? হতে পারে সবকিছুর কারণ স্বরূপ। সে তনয়ার সাথে ঠিকমতো কথাই বলে না। মিলির ঘটনাটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। হয়তো ভাবছে তনয়াও কোনোদিন মিলির স্বামীর মতন করবে। এসব ভাবলে তনয়ার আরো খারাপ লাগতে থাকে। না, আজ স্বরূপ এলে সে এসবের সমাপ্তি ঘটাবে। আর ভালো লাগছে না। ঘরের ভেতরটা গুমোট দীর্ঘশ্বাসের আটটা হয়ে উঠেছে। আজ সে আগেভাগে রান্নাবান্না শেষ করলো, গাছগুলোর যত্ন নিল, সময় নিয়ে গোসল করে সুন্দর একটা শাড়ি পরল, দুরি খালার সাথে গল্প গুজব করলো, ফোনে মা বাবার সাথে অনেকক্ষণ কথা বলল। সব মিলিয়ে ওর মন ভালো রইল। সন্ধ্যায় স্বরূপ ফিরলে তাকে সুন্দর করে চা বানিয়ে দিল, সাথে মাখন দেয়া টোস্ট। স্বরূপ চা খুবই পছন্দ করে। চায় চুমুক দিয়ে এসে বলল, বাহ, চমৎকার হয়েছে। তো ব্যাপারটা কি? তনয়া একটু হেসে বলল, কিসের ব্যাপার? মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। কি হবে? সাজগোজ করেছো যে। খেয়াল করেছো তাহলে? স্বরূপ চোখ মুটকে বলল, তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করেছো? তনিয়া রহস্য করে বলল, বলতে পারো। ও, কয়েকদিন তো দূরে দূরে আছি, আর কত ভালো লাগে তাই না? দুজনেই হাসল। স্বরূপ চা শেষ করতে করতে অফিসের জরুরি একটা কল আসায় উঠে বারান্দায় চলে গেল।
তনয়া গেল কাপ পিরিচ ধুয়ে রাখছে। এর মধ্যে মিলি চলে এলো। তনয়া মিলির জন্য চা বসিয়ে দিল, সাথে রাতে খাবার জন্য ভাতও বসালো। স্বরূপ ততক্ষণে ল্যাপটপে বসে গেছে। অফিসের একটা মেইল সেন্ড করে খেয়াল করলো দরজায় টোকা পড়েছে। পর্দার উপাস থেকে মিলি বলল, আসতে পারি? স্বরূপ বলল। আরে আয়। মিলি ঘরে ঢুকলো, বিষণ্ণ মুখ। আজ চেহারাটা একটু বেশি বিমর্ষ লাগছে। স্বরূপ জিজ্ঞেস করলো, নতুন কিছু হয়েছে? আমি উকিলের সাথে কথা বলেছি ডিভোর্সের বিষয়ে। সাফাতকে আজ নোটিশ পাঠিয়ে দিয়েছিলাম, পেয়েছে কিনা কনফার্ম হতে কল করলাম। রিসিভ করলো সেই মেয়ে, বললো সাফাত ওয়াশরুমে গেছে। আমি আর কিছু বলিনি জানিস, কল কেটে দিয়েছি। স্বরূপ খেয়াল করলো ওর হাত কাঁপছে এর আগে, চেয়েও কিছু বলতে পারলো না। মিলি মৃদু স্বরে বলল, ওটা আমার ভাষা ছিল স্বরূপ, ঘরের প্রতিটা ইঞ্চি আমার হাতে সাজানো। ও এতদিন যা করেছে লুকিয়ে করেছে, আমার সামনে তো ভালোই থাকতো। এখন সব খোলাখুলি চলছে, যেন হুট করেই সবটা জবরদস্তি দখল হয়ে গেল। ছেড়ে আসতে হবে জানতাম, কিন্তু এভাবে তা তো ভাবিনি। স্বরূপ দাঁতে দাঁত চেপে বলল, তুই আবার মহান সাজছিস? একবার বল, ওকে সাইজ করে দিই, মেয়েটাকেও দেখে নেব। মিলি বাঁকা হাসল। এত সহজ না স্বরূপ, ও এত অল্পতে পার পেয়ে যাবে না। ওর জন্য অনেক বড় শিক্ষা অপেক্ষা করে আছে। তুই কোন ভিত্তিতে বলছিস ও একটা শিক্ষা পাবেই? হতেও তো পারে সারা জীবন তোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভালো থাকলো। মিলির হাসিটা এবার চওড়া হলো। সে বলল, আমি কোনোদিন কাউকে জ্ঞান তো কষ্ট দিইনি। আল্লাহর উপর পুরো বিশ্বাস আমার আছে। হ্যাঁ, আমি ধর্মের সব নির্দেশ ঠিকমতো পালন করি না, কিন্তু আমার বিশ্বাসে কোনো ঘাটতি নেই। আমি জানি আল্লাহ আমাকে ন্যায় বিচার দেবেনি, সেটারই অপেক্ষা করছি। তোদের বিচার আমার চাই না। স্বরূপ মিলির দিকে তাকিয়ে রইল। এই মেয়েটাকে সে কখনোই বুঝতে পারেনি। সে নরম নাকি কঠিন এটা পর্যন্ত বোঝা শক্ত। মিলি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যাকে তোর সাথে শেয়ার করতে ইচ্ছে হলো কথাটা, তাই করলাম। মা বাবাকে কি বলবো সেটাও অলমোস্ট ঠিক করে ফেলেছি। কি ঠিক করেছিস? বিশেষ কিছু না, আমি 2-3 দিনের মধ্যেই চলে যাব। নিজেকে সামলাতে সময় লাগবে, এই যা। যখন বুঝবো ঠিকঠাক হয়ে গেছি তখন বাড়ি চলে যাব। মায়ের কোলে ঘুমালে একটু শান্তি লাগবে, বুঝলি? মিলি উঠে চলে গেল নিজের ঘরে। তনয়া চা নিয়ে গিয়ে দেখলো মিলি জানলার পাশে বসে রাতের আকাশ দেখছে। সে বলল, আপু চা এনেছি। মিলি হঠাৎ বলল, তনয়া, একটা কথা বলি তোমাকে। বলো আপু। এত ভালো হয়ে থেকো না, একটু খারাপও হতে শেখো। পৃথিবীতে ভালো মানুষের দাম খুব কম, সবাই সস্তা ভেবে বসে। তনয়া কিছু বলার মতন খুঁজে পেল না। চুপচাপ সে বেরিয়ে গেল। রাতের খাবারের পর সব গুছিয়ে তনয়ার ফুরসত মিলল শোবার ঘরে ঢোকার। স্বরূপ মোবাইলে কি যেন দেখছে। তনয় শোবার প্রস্তুতি নিতে বাথরুমে ঢুকলো। স্বরূপ সোশ্যাল মিডিয়া ঘাটছে কোনো কারণ ছাড়াই। তার শরীর জ্বলছে, মাথা কাজ করতে চাইছে না। তার সাথে যেটা ঘটেছিল সে ঘটনাটা এতদিন ধরে চাপা আগ্নেয়গিরির মতন ভেতরে জমা ছিল। সে ভেবেছিল আগুন নিভে গেছে, কিন্তু না, জেগে উঠেছে আবার। মানুষ কেমন করে নির্মম ভাবে ধোঁকা দিতে পারে, দিনের পর দিন মিথ্যে বলতে পারে, আরেকটা মানুষকে ভেঙে চুরে শেষ করে দিতে পারে। লোপার সাথে তার শেষবার ভালোভাবে কথা হয়েছিল সেই বিশেষ দিনে সকালবেলা। আল্লাহরি গলায় মেয়েটা তাকে বলেছিল একা একা ঘুমোতে তার কি ভীষণ খারাপ লাগে। বিয়ের পর সে স্বরূপকে এক মুহূর্তের জন্যও ছাড়বে না। স্বরূপ সেই শেষবারের মতন লোপাকে বলেছিল ভালোবাসি। এরপর এই শব্দ সে আর উচ্চারণ করার সাহস পায়নি, কোনোদিনও হয়তো পাবেও না। সে মেয়ে বিকেলবেলা অন্য লোকের বাহু লগ্না হয়েছিল তার নিজেরই সেই তথা কথিত একলা বিছানায়। পৃথিবীর সব কিছুর উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল তার। মিলির সাথেও এটাই হয়নি। মিলি সেদিন জলদি বাসায় না ফিরলে কি জানতে পারতো তারই বিছানায় অন্য কারোর সাথে তার স্বামীর অভিসার চলে। চিন্তাগুলো না মাথায় দপদপ করছে ওর। মোবাইলটা ছুঁড়ে ফেললো দূরে, কঠিন মুখে বসে রইল। তনয়া ততক্ষণে শুতে চলে এসেছে। সে একপাশে শুয়ে হাত বাড়িয়ে স্বরূপকে ডাকলো। স্বরূপ তাকালো না তার দিকে। তনয়া ওর হাত ধরে ঝাঁকুনি দিল। কি হলো তোমার, শুনবে না? না। কেন? উঠে বসলো তনয়া। ভালো লাগছে না। তনয়া ওর কপালে গালে হাত দিয়ে তাপমাত্রা দেখে বলল, কি হয়েছে বলো তো? চোখ লাল কেন? শরীর খারাপ লাগছে? স্বরূপের রাগটা বের হয়ে আসতে চাইছিল। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিয়ে বলল, তোমার সমস্যা কি? এত গায়ে পড়া স্বভাব কেন? সব বিষয়ে নাক গলাতে হবে কেন? আমি কি আমার বাসায় চাইলেও একটু একা থাকতে পারবো না? তনয়ার চোখ পানিতে ভর্তি হয়ে গেল।
এত কড়া ভাষায় এমন মেজাজ দেখিয়ে স্বরূপ কখনোই তার সাথে কথা বলেনি। সে তবুও ঠোঁট কামড়ে বলল। আমি কি করেছি? স্বরূপ গলা আর একটু ছড়িয়ে বলল, কিছুই করনি তুমি। আমাকে এবার একটু একা থাকতে দিয়ে উদ্ধার করো। মাথা ফেটে যাচ্ছে আমার। তোমার ন্যাকামি দেখার সময় বা ইচ্ছে কোনোটাই নেই। পরিস্থিতি বোঝো না তুমি? সব সময় তো একরকম ভালো লাগে না। তনিয়ার গাল বেয়ে তখন চোখে পানি গড়িয়ে পড়েছে। স্বরূপ যেন হঠাৎ খুব নির্দয় হয়ে উঠল। লোপাও সেদিন খুব কেঁদেছিল তার সামনে, পায়ে ধরেছিল। কাঁদতে কাঁদতে ওর জামা ভিজে গিয়েছিল। কথাটা মনে হতেই স্বরূপের রাগ আরো বাড়ল। বলল, কিছু হলেই তো চোখের পানিতে পৃথিবী ভাসিয়ে দিয়ে সব ঠিক করে ফেলতে চাও। আদৌ কি কিছু হয় চোখের পানি দিয়ে? ভুলটা ভুলই থাকে। সে উঠে ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট বের করে নিয়ে বারান্দায় চলে গেল। তনিয়া স্তব্ধ হয়ে বসে রইল। চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। তার সাথে কেউ কোনো দিন এভাবে কথা বলেনি। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় তার গায়ে ফুলের টোকা পর্যন্ত পড়তে দেননি তারা। অথচ আজ কতগুলো কঠিন কথা শুনতে হলো। স্বরূপ যেভাবে চিবিয়ে চিবিয়ে মুখ কঠিন করে কথাগুলো বলছিল, তনিয়ার মনে হচ্ছিল প্রতিটা কথা কাটার মতন বিঁধছে তার গায়ে। এমন কি করেছে সে? কিছুই তো করেনি। অন্য কারো রাগ তার উপর এভাবে কেন ছাড়া হবে? সে তো রাগ করার মতন কোনো কথা পর্যন্ত বলেনি। ভুল করলে ভুলের মাসুল হিসেবে কথাগুলো নেওয়া যেত না হয়, কিন্তু বিনা কারণে এসব কেন সে সহ্য করবে? তনিয়া কাঁদতেই থাকলো। তার মাথায় স্বরূপের কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগলো বারবার। মাথা ব্যথা হতে লাগলো ক্রমশ। প্রায় সারা রাত সে এভাবেই বসে ফুপিয়ে কাঁদল। মনের কোথাও ক্ষীণ আশাও ছিল স্বরূপ হয়তো এসে এক্ষুনি ক্ষমা চাইবে। কিন্তু সারা রাত একবারের জন্য স্বরূপ ঘরে ঢুকলো না। বারান্দায় সিগারেট পুড়িয়ে রাত কাটিয়ে দিল। তনিয়া একসময় বসে থাকতে না পেরে শুয়ে পড়ল। খুব দুর্বল লাগছে। কাঁদার শক্তিও একসময় শেষ হয়ে গেছে। তবে ঘুম এলো না। স্বরূপ সকালে ঘরে এসে অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে গেল। মিলিও বোধ হয় ওর সাথেই বের হলো। তনিয়া ঘুমের ভান করে পড়ে রইল, উঠল না। কথা বলার প্রশ্নই আসে না। ওরা অফিসের জন্য বেরিয়ে গেলে তনিয়া উঠল। তার মন বেশি উঠেছে। স্বরূপ সন্ধ্যায় ফিরেও নিশ্চয়ই একই মূর্তিতে থাকবে। ওর সাথে কথা বলারও রুচি হচ্ছে না। স্বরূপ ঠিকই বলে, সে তাকে ভালোবাসে না। ভালোবাসলে এভাবে কথা বলা যায় না। তারা শুধু কিছু ভালো সময় একসাথে ভাগ করে নিয়েছে। স্বরূপ তার দায়িত্ব পালন করে গেছে, এই এর বেশি কিছু না। তনিয়ার ক্রমশ মন ভারী হতে লাগলো। বারবার স্বরূপের কথা কানে বাজছে, না এখানে আর বেশিক্ষণ থাকবে না। সে চলে যাবে। যার বাসা তাকে একা থাকতে দিয়ে চলে যাবে সে। থাকুক, নিজের যতটা স্পেস লাগে ততটা নিয়ে সে ভালো থাকুক। তনিয়া নিজেকে টেনে উঠালো কষ্ট করে। প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভর্তি করে নিয়ে সে গাড়ি ডেকে বাপের বাড়িতে রওনা দিল। তনিয়ার কোনো ইচ্ছে ছিল না এভাবে বাড়ি থেকে বের হয়ে যাবার। একদিন আগেও কল্পনা করেনি এমন হতে পারে। গাড়িতে উঠে বারবার মনে হচ্ছিল স্বরূপ একবার নিজের ভুলটা বুঝুক, তাকে সরি বলুক, ভালো করে কথা বলুক। সে বারবার ফোন চেক করে গেল, কিন্তু কোনো কল বা মেসেজ এলো না। তনয়া ভেবেছিল স্বরূপ সন্ধ্যায় ফিরে তাকে না পেয়ে অবশ্যই ফোন করবে, কিংবা তাকে নিতে চলে আসবে। কিন্তু তেমন কিছুই হলো না। সে মোবাইল হাতে জানলার পাশে বসে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাটিয়ে দিল। তনয়াকে হঠাৎ চলে আসতে দেখে আর ওর কান্না দেখে মা বেশ ভয় পেয়ে গেছেন। তনয়া কিছু বলছে না দেখে তার আশঙ্কা আরও বাড়ছে। স্বরূপকে ফোন করতে চেয়েছিলেন, কিন্তু তনয়া শক্তভাবে নিষেধ করেছে স্বরূপের সাথে যোগাযোগের কোনো চেষ্টা না করতে। তিনি একটু পরপর এসে মেয়েকে দেখে যাচ্ছেন। রাত 10টায় যখন খেতে ডাকতে গেলেন তখন দেখলেন তনয়া বিছানায় চুপচাপ শুয়ে আছে। তার গায়ে ভীষণ ঝড়। স্বরূপ অনেকবার কলিং বেল চাপল, দরজা খুলল না। আবারও কেঁদে কেটে অজ্ঞান হয়ে পড়ে আছে কিনা এই আশঙ্কা এসে চাবি দিয়ে দরজা বাইরে থেকে খুলে ভেতরে ঢুকলো। তবে ভেতরে পা দিয়ে তার মনে হলো তনয়া নেই। শোবার ঘরে গিয়ে ভালো করে দেখে বুঝলো তনয়া ইচ্ছে করেই চলে গেছে। ঘরে তার প্রয়োজনীয় জিনিসগুলোর জায়গা ফাঁকা। একটা দীর্ঘশ্বাস ফেললো স্বরূপ। এজন্যই বিয়ে করতে চায়নি সে। নিজের তিতকুটে জীবনে অন্য কাউকে জড়ানোর কোনো ইচ্ছেই তার ছিল না। সে তো ইচ্ছে করে বিয়ে করেও নি, অন্যেরা জোর করেছে। আর যাকে করেছে তারও ইচ্ছে ছিল। এখন তাকে দোষ দিয়ে তো লাভ নেই। স্বরূপের গতকালের মেজাজ এখন অনেকটা ঠান্ডা। ভেবেছিল আজ ফিরে তনয়াকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু ভালোই হলো। কয়েকদিন আলাদা থাকা উচিত, অন্তত তার মেজাজের উন্নতি হওয়া পর্যন্ত। এখানে থাকলে বরং আরও ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা ছিল। সে ফোন করবে ভেবেও করলো না। চলে যাবার সময় তো তাকে বলার প্রয়োজন মনে করেনি। এখন সেই বা কেন যেচে পড়ে খোঁজ নিতে যাবে। স্বরূপের ক্ষুধা লেগেছিল। রান্নাঘরে গিয়ে দেখলো কিছুই রান্না হয়নি। সে ক্লান্ত শরীর নিয়ে রান্না বসিয়ে দিল। অল্প কিছু হলেও করতে হবে, মিলিও তো খাবে। মিলি ফিরল একটু রাত করে। এসে যখন জানতে পারলো তনয়া নেই, তখন সে একটু গম্ভীর হয়ে গেল। বলল,
আমি থাকায় তোদের কোনো সমস্যা হয়েছে? তোকে নিয়ে কিছু না, অন্য বিষয়ে ঝগড়া হয়েছে। তাই বলে চলে গেল? এটা কোনো ব্যাপার না, একসাথে থাকলে ঝগড়া হয়ই। তুই হাত মুখ ধুয়ে খেতে আয়। খেতে বসে মিলি অনেকদিন পর স্বাভাবিক সুরে কথা বলল। তাকে বেশ সতেজ লাগছে আজ। স্বরূপের রান্নার বেশ প্রশংসা করলো সে। দুজন একসাথে টেবিলটাও গুছিয়ে ফেলল। স্বরূপ খাওয়ার পর নিজের ঘরে গিয়ে শুয়েছিল। তখন মিলি দরজায় টোকা দিল। আসতে পারি? স্বরূপ উঠে বসে বলল, হ্যাঁ আয়। মিলি ঢুকলো। তাকে দেখে স্বরূপের মনে হলো সে সাজগোজো করেছে। কারণ কি? মিলি বিছানায় বসে খুব সহজ গলায় বলল, বাবা মাকে কি বলবো ঠিক করে ফেলেছি। কি বলবি? আগে আমার দিকে তাকা, কি মনে হয়? কি মনে হবে? আরে আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি কোনো শোকের মধ্যে দিয়ে যাচ্ছি? স্বরূপ একটু ভেবে বলল, তোর চেহারা আগের থেকে খারাপ হয়ে গেছে। আর কথা শুনে কি মনে হয়? স্বাভাবিক। হ্যাঁ, এভাবেই বাসায় যাব। ভাব দেখাবো সব ঠিকঠাক আছে। কয়েকদিন এমনিতেই থাকবো, হাসি খুশি ভাবে দিন কাটাবো। তারপর একসময় দুজনকে বুঝিয়ে বলবো যে সাফাতের সাথে কোনোভাবেই বনিবনা হচ্ছে না। অনেক চেষ্টা করেও আমরা ব্যর্থ। সবাই তো সবকিছু পারে না। এত স্লোলি বিষয়টা বোঝাবো যে তাদের একেবারে পুরো ধাক্কাটাই লাগবে না। আর সত্যি কথা বলার তো প্রশ্নই আসে না। কিন্তু আঙ্কেল আন্টি যদি কথা বলতে চায় সাফাত বা তার পরিবারের সাথে? সাফাত তো আর নিজের তো স্বীকার করবে না। আর ওর পরিবারের লোক মা বাবার কথা জানে। তাদের আমি বলে দিয়েছি তাদের কিছু নাচ বলতে। তারা কিছুই জানাবে না। যাক ভালো। তোকে আর তনয়াকে কি বলে ধন্যবাদ দেবো জানি না। সেদিন বাড়িতে গেলে আমি এভাবে যেতে পারতাম না। তোদের কাছে কৃতজ্ঞ রইলাম। এখন তুই ওঠ, আমাকে পৌঁছে দিয়ে আয়। স্বরূপ অবাক হয়ে বলল, এখন যাবি? হ্যাঁ, আগে তো বলিসনি। প্ল্যান অন্যরকম ছিল। ভেবেছিলাম পরশু যাব, আর একটু সময় নেব। কিন্তু আজই যেতে হবে। তনয়া যেহেতু নেই, আমাদের এক ফ্ল্যাটে থাকা উচিত হবে না। স্বরূপ রেগে গিয়ে বলল, তুই এত বেশি বুঝিস কেন? আমি মেয়ে হলে কি তুই থাকতিস না? বন্ধুত্বের মধ্যে ছেলে মেয়ে পার্থক্য হবে কেন? মিলি একটু হেসে শান্ত স্বরে বলল, তোর সাথে যে তনয় কিভাবে থাকে, এত শর্ট টেম্পার কেন তুই? শোন, আমার বাসায় যদি সাফাতের কোনো বান্ধবী এসে থাকতো, আমি কখনোই মেনে নিতাম না। তনয়া অনেক বড় মনের মানুষ। সে কতদিন আমাকে থাকতে দিল বল? আমাদের মনে কোনো সমস্যা নাই থাকতে পারে, কিন্তু বায়োলজিক্যালি আমরা অপোজিট জেন্ডারের এবং আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। তাই এভাবে থাকাটা অনুচিত। তাছাড়া সমাজ বলে একটা বিষয় আছে। আর সবচেয়ে বড় কথা, তনয়ের প্রতি আমার অনেকটা কৃতজ্ঞতা বোধ আছে। সে কথা ভাবলে আমি থাকতে পারি না। তোকে দেখতে আধুনিক মনে হলেও ভেতরে ভেতরে তুই অনেক কনজারভেটিভ রয়ে গেছিস। হ্যাঁ রে, ঠিক ধরেছিস। নইলে এই দশা দেখতে হতো না। সাফাত যা করেছে আমিও তাই করতাম। ওপেন রিলেশনশিপে থাকতাম, আর বাইরে বাইরে ম্যারিটাল স্ট্যাটাসও বজায় থাকতো। কিন্তু সবাই তো সবকিছু পারে না। আমি ভেতরে ভেতরে পাক্কা ঘরোয়া বাঙালি রানী একদম। সে যাকে, এখন উঠতে হবে। তার মানে তুই সত্যিই চলে যাবি? হ্যাঁ, এমনিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। খাওয়ার জন্য আরো দেরি হলো, কিন্তু তুই নিজের হাতে রান্না করেছিস দেখে না খেতে যেতে পারলাম না। তাড়াতাড়ি করে রেডি হয়ে যা, আমি ড্রয়িং রুমে বসছি। স্বরূপ কাঁধ ছাগালো। ওকে। স্বরূপ তৈরি হতে হতে মিলি তনয়ার মোবাইলে একটা মেসেজ পাঠালো। তনয়া, আমাকে নিয়ে হয়তো তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে। আমি আসলে বুঝতে পারিনি এমন কিছু হতে পারে। আগেই বোঝা উচিত ছিল। আমার নিজের সংসার ভাঙার পর আমি চাই না আমার শত্রুর সাথেও এমনটা হোক। আর তুমি তো আমার শুভাকাঙ্ক্ষী। আমি চলে যাচ্ছি নিজের ঠিকানায়। তুমিও নিজের ঠিকানায় ফিরে এসো। আর আমার কারণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিই। গাড়িটা মিলিদের বাড়ির সামনে আসতেই মিলি বলল, ভেতরে যেতে হবে না, এখানেই রাখ। তোকে ভেতরে যেতে বলছি না, সেজন্য সরি। মা বাবাকে জানতে দিতে চাই না যে তোর সাথে এসেছি। ইটস ওকে, অন্য সময় আসবো। মিলি গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে গিয়ে আবারও বসে পড়ে বলল, স্বরূপ, একটা অ্যাডভাইস দিচ্ছে। আজকের দিনে লয়াল জীবনসঙ্গী পাওয়া কত বড় ভাগ্যের বিষয় তুই জানিস না। যারা পায় না তারা জানে। তাই নিজের সম্পর্ককে হেলাফেলা করিস না। তোর মধ্যে কোনো আর্জ দেখলাম না আমি বউকে ফিরিয়ে আনতে। এসব বিষয়ে যত সময় নষ্ট করবি, সম্পর্ক তত ফিকে হতে থাকবে। তনয়া ভালো মেয়ে, তুই ওকে ভালো রাখলে নিজে তার চেয়েও ভালো থাকবি। স্বরূপ শুনল, কিছু বলল না। মিলি বেরিয়ে চলে গেল গেটের ভেতরে। স্বরূপ ফোন ফেলে এসেছে ভুলে। রাত বাজে 11টা। বাড়ি ফিরতে ফিরতে স্লো একটা মিউজিক চালিয়ে দিল সে। তনয়ার কথা সত্যিই মনে পড়ছে। ও পাশে থাকলে হাবিজাবি কথা বলতো, হাসতো, দুষ্টুমি করতো। এমনিতে বাসায় ফিরে তাকে পাওয়া যায়, আজ তাও যাবে না। স্বরূপের একবার মনে হলো শ্বশুর বাড়িতে চলে যায়, তারপর আবার কি মনে করে গাড়িটা নিজের বাসার দিকেই নিয়ে চলল। তনয়ারও বোঝা উচিত সব পরিস্থিতিতে এরকম রোমান্টিকতা চলে না। সবারই একটা পার্সোনাল স্পেস থাকা উচিত।
তনয়ার জ্বর কমছে না দেখে ভয় পেয়ে তার মা স্বরূপকে বার কয়েক ফোন করলেন। ভাবলেন সে এলে হয়তো মেয়েটা একটু সুস্থ হবে, না জানে কত ঝগড়া করে এসেছে। কিন্তু স্বরূপ ফোন তুলল না। তনয়া সারাদিন কিছু খায়নি। মাও শেয়ারে বসে মাথায় জলপট্টি দিতে দিতে বারবার ডাকতে লাগলেন, মা, ও মা, একটু তাকাও, কিছু খেতে ইচ্ছে করে? একটা কিছু মুখে দিলে তো ঔষধটা খাওয়াতে পারি। তনয়া অনেকক্ষণ পর চোখ খুলে চাইল, বলল, খাবো। কি খাবে মা? ভাত খাবো। মা তাড়াতাড়ি ভাত নিয়ে এলেন। কয়েক লোকমা ভাত মুখে তুলে দিলেন, কিন্তু তনয়া খেতে পারল না, বমি করে ফেলল। তার আরও দুর্বল লাগছে এখন। বাসায় ফিরে স্বরূপ দেখল তনয়ার মায়ের মোবাইল থেকে বেশ কয়েকটা মিসড কল, তাও অনেকক্ষণ আগের। হয়তো মিটমাট করাতে ফোন করছিলেন। ঘড়ি দেখল সে 12টা বাজে। এখন আন্টিকে ফোন করাটা উচিত হবে না, হয়তো শুয়ে পড়েছেন, তার চেয়ে কল করা যাবে। সে বিছানা গুছিয়ে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই ঘুম এলো না। ইনসমনিয়া কি ফিরে এলো? সে কত রাতে ঘুমায়নি। আজ সারাদিন কাজ করেছে, তবুও চোখে ঘুম নেই। তনয়াকে সাথে করে তার ঘুমও নিয়ে গেছে। বিয়ের পর থেকে স্বরূপের ঘুম ভালো হতো। বিছানায় শুয়ে তনয়ার গায়ের ঘ্রাণে ঘুম চলে আসতো। স্বরূপ একসময় বিছানায় গড়াগড়ি খেতে খেতে বিরক্ত হয়ে বারান্দায় চলে গেল। তনয়ার লাগানো গাছে হাসনাহিনা ফুল মাতালে করা ঘ্রাণ ছড়াচ্ছে। যেদিন প্রথমে গাছটাতে ফুল ফুটেছিল, তনয়া বাচ্চাদের মতন খুশি হয়েছিল। ওর মোবাইলের গ্যালারি ভর্তি এসব ফুলের ছবি। আশ্চর্য তো, গতকাল এই বারান্দায় পুরো রাত কাটিয়েছে শুরু। কাল তো এসব দেখে তনিয়ার ছোট ছোট ব্যাপারগুলি মনে পড়েনি। সে ঘরেই ছিল সেজন্য, কে জানে। স্বরূপ ভোরের দিকে বারান্দায় রকিং চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙল তখন রোদ উঠে গেছে। তড়িঘড়ি করে ঘরে ঢুকে ঘড়ি দেখে মাথায় হাত দিল। 10টা বাজে, কত দেরি হয়ে গেল। কিভাবে টের পেল না বুঝতে পারল না স্বরূপ। এমন কখনো হয় না তার সাথে। অবশ্য একটা কারণ আছে। সে খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখছিল। স্বপ্নে এসে একটা ঝর্ণার পাশে দাঁড়িয়েছে। ঝর্ণার পানি অত্যন্ত স্বচ্ছ, নিচে কালচে পাথর দেখা যাচ্ছে। ঝর্ণার পাশে চমৎকার শুভ্র রঙের একটা ফুল ফুটে আছে। জায়গাটার তার মতোই অসংখ্য দর্শনার্থী। তারা সবাই ফুল তোলার চেষ্টা করছে, কিন্তু ফুলটা এমন জায়গায় ফুটেছে যেখানে যাওয়ার পথ অসম্ভব পিচ্ছিল। কেউই সফল হচ্ছে না। স্বরূপ নিজেও গেল। বেশ কয়েকবার পিছলে খেতে খেতেও আশ্চর্যজনকভাবে ফুলটা পর্যন্ত পৌঁছে গেল। সে তুলে নিল হাতে। তার চারপাশ যেন আলোকিত হয়ে উঠল ফুলের সৌন্দর্যে। সে জিজ্ঞেস করলো, এই ফুলের নাম কি? কেউ একজন উত্তর দিল, তনয়া। স্বরূপ তনয়াকে নিয়ে ফেরার চেষ্টা করলো, কিন্তু এবার আর আগের মতন পথটা সহজ মনে হচ্ছে না। মনে হচ্ছে ফিরতে গেলে সে পিছলে যাবে, ফুলটা পড়ে যাবে হাত থেকে। কিছুতেই এটা হাত ছাড়া করা যাবে না। ড্রাইভ করতে করতেই স্বপ্নটায় মাথায় ঘুরপাক খাচ্ছিল স্বরূপের। এত জীবন্ত স্বপ্ন সে বহুদিন দেখেনি। স্বপ্ন এত স্পষ্ট মনেও থাকে না, এটা মনে আছে। যেন একটু আগে সে সেই পাহাড়ের পাশে ঝর্ণার ধারে ছিল। অফিসে ঢুকে একগাদা কাজের মধ্যে ডুবে যাবার আগ পর্যন্ত স্বপ্নটা স্বরূপকে ভাবালো। তারপর একসময় ভুলে গেল সবকিছু। লাঞ্চ টাইম। স্বরূপের মনে পড়ল গতকাল তনয়ার মা ফোন করেছিলেন, তাকে কল ব্যাক করা দরকার। সে করিডোরে একাকী একটা কোণ বেছে নিয়ে কল করলো, কিন্তু কলটা কেটে দেয়া হলো। সে আরও কয়েকবার চেষ্টা করলো, প্রতিবারই একবার রিং বাজার পর কেটে দেওয়া হচ্ছে। স্বরূপের মনে হলো কাজটা তনয়ার। সে এবার তনয়ার মোবাইলে কল করলো। একই ঘটনা ঘটল, কল কেটে দিচ্ছে বারবার। আচ্ছা, বলো না কথা, দেখি কতদিন না বলে থাকতে পারো। নিজের মনেই বলল স্বরূপ। তারপর খেতে চলে গেল। সকালে না খাওয়ায় প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, কিন্তু ক্যান্টিনের খাবার আজ একেবারে খাওয়া যাচ্ছে না। মাঝে অনেকদিন তনয়া তাকে বাসায় খাবার প্যাক করে দিয়েছে, তাতে অভ্যাস খারাপ হয়ে গেছে। নইলে এই ক্যান্টিনের খাবার সে গত কয়েক বছর ধরে সোনা মুখ করে খেয়ে আসছিল। স্বরূপের মনে হলো মানুষের বেশি আরাম পাওয়া উচিত না। আরাম তার স্বভাব চরিত্র বিগড়ে দেয়। মাছের কাটলেটের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। এই জিনিস তনয়া একটু বেশি ভালো বানায়। তনয়ার জ্বর ভোরের দিকে কমেছে। সারা রাত মা জেগে পাশে বসেছিলেন। তনয়া ভোরের দিকে উঠে দেখেছে মা খাটের রেলিংয়ে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন। মায়ের মুখের দিকে তাকিয়ে তনয়ার মনে হয়েছে পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা শুধুমাত্র মা বাবার পক্ষে সম্ভব। এরা না থাকলে আর কেউই রইবে না তার। জ্বর আর এলো না। সে সকালে ঘিয়ে ভাজা পরোটা আরাম করে খেলো, তারপর 1 কাপ চা খেলো টেলিভিশন দেখতে দেখতে। স্বরূপের চিন্তা জোর করে মাথা থেকে সরিয়ে রাখলো। মায়ের সাথেও অনেকক্ষণ গল্প হলো এরপর, কিন্তু স্বরূপের কথা না সে তুলল না মা এই নিয়ে কিছু জিজ্ঞেস করলেন। স্বস্তি পেল তনয়া। স্বরূপের ব্যবহারের কথা তাদের বললে তারা মোটেও খুশি হবেন না, আরও চিন্তায় পড়ে যাবে। তার চেয়ে ভাবুক না সে ঝগড়া করে এসেছে। দুপুরের দিকে মায়ের মোবাইলে স্বরূপের কলটা দেখে চমকে গেল তনয়া।
মা তখন গোসলে। সে মায়ের ঘরের জানলার পাশে বসে আচার খাচ্ছিল। হঠাৎ জনাবের ফোন। ওর নামটা দেখে গা জ্বলে গেল তনয়ার। তাকে ফোন করার প্রয়োজন মনে করেনি। ওই ছেলে তো জানিও না সে বাপের বাড়িতে এসেছে নাকি মরে গেছে, জানার চেষ্টাও করেনি। এখন এসেছে ফোন করতে, কোন দুঃখে করেছে কে জানে। কিছু জানতে হবে না ওর, তো থাকুক ওর স্পেস নিয়ে, রাগ নিয়ে, অতীত নিয়ে। তনয়া কল কেটে দিল। বিকেলের দিকে সে আকাশ দেখছিল। পাশের বাড়ির এক ঝাঁক কবুতর তখন আকাশ জুড়ে ঘুরে ঘুরে উঠে যাচ্ছে, কখনো অনেক উপরে উঠে যাচ্ছে, আবার কখনো নিচে নেমে আসছে। এদের দেখতে দেখতে হঠাৎই সেই রাতের ঘটনা চোখের সামনেই ভেসে উঠল। আবারও যেন সে ফিরে গেল সেখানে। স্বরূপের হাত ধরার পর সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাকে চমকে উঠল তনয়া। ফিরে এলো বাস্তবে। বাবার বাড়ির বারান্দায় যেখান থেকে কবুতরের ওড়াউড়ি দেখা যায় না, স্বরূপ কোথাও নেই। সন্ধ্যার মুখে বাসায় ঢুকলো স্বরূপ। ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যাটা দেখলো মনোযোগ দিয়ে। কোনো পরিবর্তন হয়েছে কি তার জীবনে? পুরো ফ্ল্যাটটা খাঁ করছে, যেন ভেতরের দিকে তাকালে তাকে গিলে খেতে আসবে। সে একা একা বহুদিন এখানে থেকেছে, কখনো এমন লাগেনি একটা গোলাপ গাছে নতুন ফুল এসেছে। চমৎকার প্যাটার্ন। শৈশবে এর রং থাকে হলদেটে আর কমলার মিশেলে, মাঝ বয়সে হতে থাকে গোলাপি, আর ঝরে যাবার আগে হয় রক্তের মতন টকটকে। তনয়া প্রতি ফেজের ছবি তুলে রাখে, সেও তুলে রাখলো। তনয়া ফিরতে ফিরতে হয়তো রংটা অন্যরকম হয়ে যাবে। সে মোবাইলটা হাতে নিয়ে আরেকবার কল করলো। এবারও কলটা কেটে দেওয়া হলো। স্বরূপের আজ আর রাখতে হলো না। দড়ি খালাকে বলে রেখেছিল তনয়া যতদিন না থাকে ততদিন আগের মতন রেধে রেধে রেখে যেতে। সে শুধু সবকিছু গরম করে নিল, একটা কাঁচা মরিচও ধুয়ে নিল প্লেটে। এটার অভ্যাস তাকে কে করিয়েছে মনে করতে চাইল না স্বরূপ। একটা জিনিস নিয়ে সারাক্ষণ ভাবার তো কোনো মানে নেই। সে আগে টিভি দেখতে দেখতে খেত। তনয়া জোর করে টেবিলে বসে খাওয়ার অভ্যাস করিয়েছে। এখন আর খাবার সময় টিভি দেখতেও ইচ্ছে করে না। আবারও তনয়া জোর করে চিন্তাটা দূর করার চেষ্টা করলো। সে অফিসের কাজগুলোর কথা ভাবতে লাগলো। মা কেমন আছেন? কদিন মায়ের সাথে কথা হচ্ছে না, মাও কল করছে না, কারণ কি? প্লেট ধুয়ে রেখে এসে মোবাইল হাতে নিল মাকে কল করতে। ডায়াল করে কানে দিতে কয়েকবার রিং হয়ে কেটে গিয়ে নারী কণ্ঠ বলতে লাগলো, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ বিজি নাও। অবাক হয়ে সে স্ক্রিনের দিকে তাকালো। মায়ের বদলে তনয়াকে ফোন করেছে। সবকিছুর একটা লিমিট থাকে। সে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো। রং নাম্বারে কলটা আজ তৃতীয়বারের মতো নিল। মিলি ঘুম জড়ানো গলায় রিসিভ করে বলল, কে বলছেন? ওপাশ থেকে মৃদু একটা স্বর বলল, ডিস্টার্ব করলাম? মিলি নাম্বারটা খেয়াল করলো। হ্যাঁ এটাই। ফোন করে হাবিজাবি বকবক করে। সম্ভবত এই লোকের কোনো কাজকর্ম নেই। তার নাম্বার কোথায় পেয়েছে কে জানে। দুনিয়াটা ফালতু লোকে ভরে গেছে। সে কথা বাড়ালো না, কল কেটে দিয়ে নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিল। আজকের ঘুমটা তার ভালো হয়েছে। সে পুরনো ঘর, পুরনো বিছানা, নরম কুলবালিশ, এসির পছন্দ মতো টেম্পারেচার, দক্ষিণের জানলা, হালকা রঙের পর্দা, ড্রেসিং টেবিলের বিশাল আয়না, সব আগের মতোই আছে। গত দুরাত মা বাবার চিন্তায় ঘুম হয়নি। তবে আজ আর চিন্তা নেই। তাদের সে বলে ফেলেছে সাফাতের সাথে থাকতে ভালো লাগছে না। কয়েকদিন আলাদা থাকলে মনের দূরত্ব কমিয়ে নিতে। বাবা মা এত স্বাভাবিকভাবে নিলেন যে মিলির বিশ্বাস হতে চায়নি। সে আবারও বলেছিল যতদিন ইচ্ছে থাকবে, কিন্তু প্রশ্ন করতে পারবে না। ওরা খুশি হয়ে রাজি হয়েছে। মেয়েকে কাছে পাবার লোভী হয়তো। কেন যে এতদিন শুধু শুধু ভয় পাচ্ছিল। ফোনটা আরেকবার চেক করলো সে। তনয়ার পাঠানো ফিরতি মেসেজটা সে কতবার পড়েছে জানে না, তবুও পড়তে ইচ্ছে করে। তনয়া লিখেছে, আপু, তোমার দুঃখিত হওয়ার কিছু নেই। আমি তোমার উপর কোনো রাগ করিনি। রাগ পুষে রাখার প্রশ্নই আসে না। তোমার জন্য আমাদের মধ্যে কিচ্ছু হয়নি এটা যেমন বলা যায় না, আবার তোমার জন্যে সব হয়েছে সেটাও বলা যায় না। তুমি পরোক্ষভাবে ছিলে, তবে সমস্যাটা তোমার উপস্থিতি নয়, তোমার পরিস্থিতি ছিল। তোমার ঘটনাটা আমার সাথে তোমার বন্ধুর সমস্যাটার আসল চেহারা বুঝিয়ে দিয়েছে। উপর দিয়ে সেটা ভীষণ সুন্দর মোড়কে ঢাকা হলেও ভিতরটা ফাঁপা ছিল। তুমি না এলে বুঝতেই পারতাম না, ধোকায় থেকে যেতাম। তুমি বরং আমার উপকার করেছ। সেই দিন যে বললে ভালো হয়ে থাকলে মানুষ সস্তা ভেবে বসে, তুমি জানো কথাটা কত দামি? তোমার সাথে আমার একটা মিল আছে। তুমি আমি দুজনেই বাবা মায়ের একমাত্র সন্তান। আদরটা তাই অনেক বেশি। সেজন্যই হয়তো বুঝেছিলে আমি কষ্ট পাবো। খুব দ্রুত বুঝে গেছি বলে বেঁচে গেছি, নাকি হেরে গেছি জানি না, তবে ভালোই হয়েছে। অন্ধ হয়ে কতদিন থাকতাম বলো? তোমার জন্য আমি অনেক দোয়া করি, তুমিও আমার জন্য দোয়া করো। মোবাইল রেখে আরেকবার চোখ বুঝবে। তখনই আবার ফোন বাজল। অচেনা নম্বর। ধরল সে। হ্যালো।
কোনো কথা শোনা গেল না, তার পছন্দের একটা মিউজিক শোনা গেল। গিটার বাজাচ্ছে কেউ, সুন্দর সুর, গুনগুন করছে সেই সাথে। কিছুক্ষণ পর কথা বলল লোকটা, সেই একই লোক।